সাদনানি থেকে ছাড়া পাওয়া মাত্র প্রিয়তা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে। সাদনা নিজের বুকের দিকে তাকিয়ে আবার প্রিয়তার মুখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, এটা কি করলে চান? এখন আমি বাইরে কি করে যাব? পাঞ্জাবের অবস্থা নাজেহাল। প্রিয়তা লজ্জা ভুলে অবাক হয়ে সাদনানির বুকের দিকে তাকালো। সত্যি পাঞ্জাবিটা বাজেভাবে কুঁচকে গিয়েছে। প্রিয়তা কিছু বলবে তার আগেই সাদনান পাঞ্জাবিটা টেনে টুনে ঠিক করে। প্রিয়তা চুপ করে দাঁড়িয়ে থাকে। সাদনান এগিয়ে গিয়ে পারফিউম দিয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম স্প্রে করতে করতে বলল, নিচে গেলেও সিঁড়ির নিচে রুমে আশেপাশে যাবে না। সব সময় বলতে হয়? বলা তো যায় না কখন কোন দিক থেকে কার নজর পড়ে বসে। সাদনান গুরুগম্ভীর কণ্ঠে কথাটা বলেই ফোন হাতে নিল। ঠিক তখনই দরজা কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কে? ছোট সাহেব, নিচের সব মানুষ আইয়া পড়ছে। আসি আমি। একটা মহিলা কণ্ঠস্বর। কাজের লোক চলে গেলেও সাদনান বউকে সরি কাজের লোক চলে গেলে সাদনান বউকে বলে রুম থেকে বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরে রাহান ঠিকঠাক দুই মামার সঙ্গে অফিসে যাচ্ছে। এতে আজম মির্জা আর মফিজুল মির্জা ভীষণ খুশি। বেশ কিছু ডিল কনফার্ম করেছে যথেষ্ট দক্ষতার সঙ্গে। আজও একটা মিটিং ছিল। সেটা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাহানের অনেক রাত হলো। আজ অনেক দিন পর প্রেয়সীর সাথে ঠিকঠাক কথা বলা হয় না। তাই রাহান আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার সালেহা বেগম পরিবেশন করে দিল। সবাই অনেক আগেই রাতের খাবার খেয়ে নিয়েছে। সালেহা বেগম রাহানের খাবার শেষ সব গুছিয়ে রাখে। রাহান তখনও বসে আছে বড় মামির অপেক্ষায়। সালেহা বেগম সব গুছিয়ে এলেই রাহান বলল, সারা ঘুমিয়ে পড়েছে বড় মনে। মনে হয় না, মেয়েটা আমার দিন দিন উদাসীন হয়ে যাচ্ছে। চিন্তিত কণ্ঠ বলল সালেহা বেগম। রাহান ওনার কথা শুনে বুকের ভেতর মোচড় দিল। অনেক দিন ধরে মেয়েটাকে একটু সময় দেয়া হয় না, তাই এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু ভালোবাসলে তো হবে না। ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে রাখার জন্য নিজের প্রতিষ্ঠিত হওয়া জরুরি। আর সেটা রাহান করছে। রাহান কথাগুলো ভেবেই তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, আমি কি বাবাকে বলবো বাবা এর সঙ্গে কথা বলতে? না, আরো কটা দিন যাক, নয়তো সবাই বুঝে যাবে আমি তোকে অফিস যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তাহলে আমি তোর বাবাই এর সাথে কথা বলবো। সাদনান কি বলেছে? বেকার ছেলের সাথে বোন বিয়ে দিতে কোন ভাই চাইবে? তবে আমি জানি সাদনানের মনের কথা এটা নয়। তুই নিশ্চিন্তে থাক। হ্যাঁ, আমি তোদের বিশ্বাস করে। রাহানের কথায় সালেহা বেগম হাসল। অতঃপর রায়হানকে ঘুমোতে যেতে বলে নিজেও কক্ষের দিকে চলে গেল। সেদিন রাতে ছাদের দরজা খোলা ছিল। সালেহা বেগম ভেবেছিল হয়তো কাজের লোক দরজা বন্ধ করতে ভুলে গিয়েছে, তাই তিনি ছাদের দরজা বন্ধ করতে গিয়েছিল। আর সেখানে গিয়ে দুই মানবীর কথোপকথন শুনে তিনি থমকে দাঁড়ান। এর আগেও অবশ্য তিনি নিজের মেয়েকে রাহানের সাথে রাতে সেদিন প্রাচীর টপকে বাড়ির ভেতর প্রবেশ করতে দেখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই সম্পর্ক কি পরিণতি পাবে, এমন প্রশ্ন মস্তিষ্কে আসার যথেষ্ট কারণ রয়েছে। রাহান পড়ালেখা শেষ করেছে। সাদনান আর নানার সাথে থেকে রাজনীতি করে, কিন্তু কোনো পার্মানেন্ট জব নেই। আর সালেহা বেগম এই ব্যাপারে সাদনানের সাথে কথা বলে, আর সাদনানই রাহানকে অফিসে যাওয়ার জন্য বলে। রাহান সব দিক বিবেচনা করে তাই করলো। সাদনান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। প্রিয়তা রুমে বসে সাজুগুজু করছে। সাজুগুজু বলতে শাড়ি পরে, চোখে কাজল দিয়ে, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে, চুল ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে সাদনানকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাদনান একটু চমকায় না, তবে নিজের পুরুষালী চিত্ত জেগে ওঠে। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফালাফি করে। মনের ভেতর ভালোবাসার জোয়ার ওঠে। বউকে কাছে পাওয়ার নেশা তীব্র থেকে তীব্র মাত্রা ছাড়িয়ে যায়। প্রিয়তা নিজের শরীর কাঁপছে। হৃৎপিণ্ড দ্রুত বেগে ওঠানামা করছে, যার ফলস্বরূপ সাদনানের পিঠে প্রিয়তার বুকের সাথে সংঘর্ষ হচ্ছে। সাদনান চকিতে পেছনে ফিরল। ফোন পাশের দোলনায় রেখে ধীরে ধীরে বউয়ের দিকে এগিয়ে এসে মুখটা উঁচু করে নিল। প্রিয়তার চোখ বন্ধ। সাদনান প্রিয়তার বন্ধ চোখের পাতায় ফু দিল। প্রিয়তা কেঁপে উঠল। সাদনাত তৎক্ষণাৎ বউয়ের ওষ্ঠদয় নিজের ওষ্ঠদয়ের ভাঁজে নিল। সময় নিয়ে গভীর চুম্বন করলো। ছেড়ে দিয়ে প্রিয়তার মুখটা নিজের দুই হাতের আঁচলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ,
আমার প্রাপ্তিকে প্রাপ্তিময় করে মুহূর্তটাকে সুন্দর করে স্মরণীয় করে রাখার জন্য। তবে আমার জীবনের সেরা প্রাপ্তি আমার তুমি। এমপির বউ তুমি। এই সপ্তাহ 15 দিনের জন্য যদি কোথাও ঘুরতে গিয়ে বাড়ি থেকে কাপড় নিতে হয়, তবে যে নিজের পথকে খুব শীঘ্রই ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হবে। প্রিয়তা লাগে যে কাপড় নিচ্ছিল, সাদনানের হঠাৎ এরূপ কথায় ভ্রু কুঁচকে এলো। মিনিটখানেক সময় চুপ করে কথাগুলোর মানে বুঝতে চাইলো। বুঝতে পেরে লাগেজ থেকে সব কাপড় ফের কাবাডে রাখতে রাখতে বলল, কি হয়েছে বলুন তো? আমি তো আগে কোনো এমপি মন্ত্রীর কন্যা ছিলাম না। কোথাও গেলে আগের দিন নিজের ব্যাগ গুছিয়ে রেখে দিতাম, তাই এখনো ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সাদনান প্রিয়তার কথা শুনে একটু নড়ে চড়ে বসলো। ল্যাপটপ স্ক্রিনে স্থির দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল, এখন থেকে মাথায় রেখো, আর মনের মধ্যে আমায়। শেষের কথাটা বিড়বিড় করে বলল। প্রিয়তা ঠিকঠাক শুনতে পায় না, তাই কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কিছু বললেন? না, তাড়াতাড়ি চলো, তোমায় রেখে আমার বেরোতে হবে। প্রিয়তা কিছু না বলে বোরকা হিজাব পরে রেডি হয়ে নিল। সাদনান বউয়ের কপালে নিজের অধরে স্পর্শ করে হাত নিজের মুঠোয় পুড়ে নিয়ে রুম হতে বেরিয়ে এলো। বাড়ির সবার কাছে বিদায় নিয়ে যাত্রা শুরু করলো। মির্জা বাড়ি বেশ রমরমা কিছুটা পরিবেশ। বাড়ির প্রতিটা মানুষ কাজে ব্যস্ত। বছর 4 পর কাল রাহানের বোন রিধি দেশে ফিরছে। রিধি এ বংশের না হলেও এ বাড়ির সবার প্রিয়, অনেক আদরের। বাড়িতে মেয়ে বলতে ছিল প্রথম কন্যা, তাই ভালোবাসাটা রিদির জন্য সবার একটু ভিন্ন রকম। রিদি নিজের পড়ালেখা শেষ করে ইতালি একটা জব নিয়েছে, আজ 2 বছর হলো। অবশ্য সবাই চেয়েছিল রিদি শুধু লেখাপড়া শেষ করে দেশে চলে আসুক, কিন্তু রিদির স্বপ্ন যেটাই হোক সেটা হলো লেখাপড়া শেষে একটা ভালো জব করা, যেটা রিদি করেছে। কিন্তু এখন সবার বেশ জোরাজোরিতে রিদি দেশে আসছে। জাফর মির্জার এবার মনে মনে নাতনির জন্য ভিন্ন কিছু ভেবেছেন। এখন মেয়েটা মেনে নিলে হয়। জাফর মির্জা চায়ের কাপে চুমুক দিয়ে সেটা আবার সেন্টার টেবিলে রেখে দিয়ে আজম মির্জার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা কে যাচ্ছে ঋতুকে নিতে? আমি, রাহান, রফিকা, সারা, মাইশা আর সাদমান। প্রিয়তা প্লেট থেকে সাথে ফিরে আসবে। আজম মির্জার কথা শেষ হওয়ার সাথে সাথে আয়শা বেগম জিজ্ঞেস করলো, আপনি যাবেন আব্বা? জাফর মির্জা জানালো, না, আমার একটা জরুরি সভা রয়েছে। সাদনান বাড়ি নেই, তাই আমার সেখানে উপস্থিত হতে হবে। আজম মির্জা আগে থেকে এ ব্যাপারে অবগত ছিল জাফর মির্জা যাবেন না, তাই তিনি আর কিছু জিজ্ঞেস করলো না। এই রাজনীতি ওনার একদম পছন্দ নয়। শুধু বাপ আর ছেলের এসব করে বলে একটু একটু এখানে সেখানে যায়, নয়তো এসবের ধার প্রান্তে তিনি যেত না। কি সব উটকো ঝামেলা এসব। মনে হয় ইচ্ছে করে জেনে বুঝে নিজের সঙ্গে বিপদ নিয়ে চলাফেরা করা। যদিও মৃত্যুর স্বাদ একদিন আল্লাহর সৃষ্টি, সব জীবকে গ্রহণ করতে হবে, তারপরও এসব ওনার একদম পছন্দ নয়। কবির ভার্সিটি থেকে ফিরে আসার সময় তিন্নিকে সাথে নিয়ে এসেছে। আজ কালাম খান দুপুরে অফিস থেকে চলে এসেছে, রান্না মোটামুটি করে রেখেছে সব। কিন্তু কবির যখন তিন্নিকে কালাম খানের সাথে পরিচয় করিয়ে নিজের রুমে ফ্রেশ হতে গেল, তিন্নি সেই সুযোগে আরো কিছু খাবারের আইটেম বানিয়ে নিল। নিজে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। টেবিলে খাবার দেওয়ার পর কবির আসছে না। কালাম খান ছেলের উপর বিরক্ত হলো। তিন্নিকে বলল, মা দেখো তো ও কি করছে, আমার পেটে ইঁদুর ছুটছে, খাবারের গন্ধে আরো বেশি করছে। কি দারুণ দেখতে হয়েছে, খেতে নিশ্চয়ই আরো সুস্বাদু। তিন্নি হাসলো। কবির ওকে সব বলেছে। কালাম খান নিজের রান্না সব সময় নিজে করে খায়, সেজন্যই তো এসেই রান্নাঘরে চলে গেল। তিন্নি প্লেট হাত থেকে টেবিলের উপর রেখে বলল, আঙ্কেল আমি। তিন্নিকে থামিয়ে দিয়ে কালাম খান চোখের ইশারা করে সিঁড়ির দিকে দেখিয়ে বলল, তুমি বসে পড়ো, ও চলে এসেছে। কালাম খানের ইশারা অনুযায়ী তিন্নি দৃষ্টিপাত করতেই দেখা মেলে কবিরের। ট্রাউজার পরনে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট গায়ে, দেখতে চমৎকার লাগছে। কিন্তু তিন্নি বেশিক্ষণ তাকিয়ে না থেকে দৃষ্টি ঘুরিয়ে নিল। কবির এসে কালাম খানের অপোজিটে বসলো। তিন্নি বিধায় ভুগে কার সাইডে বসবে, তবে কালাম খানের পাশের চেয়ারটা বসাটা উত্তম মনে হলো। তাই তো সবার প্লেটে খাবার দিয়ে কালাম খানের পাশে বসলো। কালাম খান ছেলের দিকে তাকিয়ে বিশ্বাস জয় করা হাসি হাসলো, যার অর্থটা কবির সুন্দর করে বুঝতে পারে। তিনি তার মেয়ে পেয়ে গিয়েছে। খাবার শেষে তিন্নি সব গুছিয়ে রাখে।
কালাম খান আর কবির খান লিভিং রুমে বসে আছে। তিনি সব গুছিয়ে রেখে সেখানে এলো। আঙ্কেল আজ আসি আমি। তুমি বসে পড়ো, ও চলে আসছে। কোথাও যেতে হবে না, তুমি বসো। কবির, তুমি তিন্নির সাথে কথা বলো, আমি একটু পর আসছি। শেষের কথাটা কবিরকে উদ্দেশ্য করে বলে তিনি নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। বাবা চাইছেন আমাদের বিয়েটা আজ দিতে। কবির কোনো ভনিতা ছাড়াই বলে দিল। তিন্নি চোখ বড় বড় করে কবিরের দিকে তাকালো। বুক কাঁপছে। এই মুহূর্তে কি বলা উচিত সেটা মাথায় আসছে না, তবে মনের ভেতর একটা প্রশ্ন করছে। আর দেরি না করে কবিরকে সেটা বলেই ফেলল। আপনি চান না? কবির সোফা ছেড়ে উঠে এলো। গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে 2 হাত ট্রাউজারের পকেটে রেখে শটান হয়ে ঠিক তিন্নির মুখের বরাবর দাঁড়িয়ে বলল, সেটা তোমার মতামতের উপর ভিত্তি করবে, তবে আমি আগেই বলেছি তুমি সময় নাও, কিন্তু উত্তরটা আমি সময় শেষ হয়ে চাই। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমায় ভালোবাসি, অ্যান্ড বিয়ে করার প্রস্তাবটাও আমিই দিয়েছি। মাইশা কনসেপ্ট করেছে। কথাটা আয়ান জানা মাত্র একরকম পাগলামি শুরু করে দিয়েছে। মাইশাকে কিছুতেই এখন মির্জাবাড়ি যেতে দিবে না, আর এয়ারপোর্টে তো একদমই নয়। আয়ানের এমন পাগলামো দেখে শফিক সওদাগর তৎক্ষণাৎ লজ্জায় লিভিং রুম ত্যাগ করেন। আর মিতা সওদাগর আয়ানকে এটা সেটা বলে বোঝাচ্ছে। মাইশা নিজেও লজ্জায় আড়ষ্ট। কাল রাতেই আয়ান একটা প্রেগন্যান্সির কিট এনেছিল। মাইশা পরে পরীক্ষা করে দেখবে বলে সেটা রেখে দিয়েছিল ঠিকই, কিন্তু আয়ান যখন কফি নিতে রুম থেকে বেরিয়ে আসছিল তখন মাইশা পরীক্ষা করে পজিটিভ আসছিল, কিন্তু সারপ্রাইজ দেবে ভেবে রেখে দিয়েছে। আর আজ সকালে মির্জাবাড়ি থেকে ফোন আসায় ভাবে রাতে বলবে, কিন্তু জিনিসটা যে আয়ানের হাতে পড়ে যাবে মাইশা কোশমিন কালেও ভাবতে পারেনি। মাইশার ভাবনার মাঝে আয়ান নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা দেখো, তুমি ওর হয়ে একদম সাফাই গাইতে আসবে না। তুমি জানো না ও কত বড় বাদর। এই আপনি কি বললেন? আমি বাদর? তাহলে বিয়ে কেন করছেন? তার মানে আপনিও বাদর। মাইশার কথা শুনে শব্দ করে হেসে উঠল। আয়ান ভ্যাবাচাকা খেলো। চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি হোটেলে আছি, অনেক কাজ, রাতে ফিরে আসবো। আর আয়ান বাড়ি থেকে বেরিয়ে গেল। মাইশার সামান্য মন খারাপ হলো, কিন্তু সেটা আয়ানের এত যত্ন, সচেতনতা, নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় সব দেখে মুহূর্তে খারাপ লাগা উবে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে মিতা সদাগরকে বলে উঠল, আমি যাব না মা, ফোন করে জানিয়ে দেব ভাইয়াকে। শুধু মাইশার গালে হাত রেখে মুচকি হেসে চলে গেল। সাদনান ফোনে কথা বলা শেষ করে বউকে টেনে নিজের বক্ষ দেশে নিল। প্রিয়তা ঘুম ঘুম চোখে সাদনানের মুখের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে সাদনানের গাড়ে হাত ছোঁয়া দিল। অতঃপর চোখ বন্ধ করে নিশ্চিন্তে নিরাপদে স্থানে ঘুমিয়ে গেল। সাদনান বউকে এক হাতে নিজের বুকে আগলে রেখে আরেক হাতে ফোনে একটা ভিডিও ওপেন করে, যেটা শেষ অবধি সাদনান শুধু হাসলো, যেন কোনো ছাড়পোকা ঘর থেকে বের করে দিয়েছে। ভিডিও দেখা শেষ সাদনান হোয়াটসঅ্যাপে গিয়ে একটা মেসেজ লিখল। অতঃপর সাদনান ফোনে স্ক্রল করে আবার বাইরের দিকে নজর পড়তেই দেখা মিলে সাদনানের সাথে আসা গাড়িগুলো একটা বিশাল বড় বিল্ডিং এর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। সেখানে সবগুলো গাড়ি পার্কিং করা হলো। মোটামুটি মিডিয়া লোকের জায়গায় ভিড় জমিয়েছে। প্রশ্ন একের পর এক করেই যাচ্ছে, এখানে আসার মূল উদ্দেশ্য কি? শুধু কি স্ত্রীকে নিয়ে আলাদা সময় কাটানো, ঘোরাঘুরি করা, নাকি এর পিছনে ভিন্ন কারণ রয়েছে? এমন অনেক প্রশ্ন সাদনান উপেক্ষা করে বউকে এক বাহু আগলে নিয়ে এগিয়ে গেল। সামনে পেছনে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। প্রিয়তার শরীর কাঁপছে। এরকম পরিস্থিতিতে সে আর কখনো পড়েনি, সাথে অস্বস্তি তো আছেই। তিনি অনুভূতিহীন, আসলে অনুভূতিহীন বললে ভুল হবে। মেয়েটা ভাবতে পারেনি এতটা সহজে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে যাবে। তাই এই মুহূর্তে কি বলা উচিত বা কেমন রিয়াকশন দেওয়া দরকার বুঝতে পারছে না। বাড়ি ভর্তি মানুষ, এর মধ্যে বেশিরভাগ মির্জা বাড়ির লোকজন আর যা কয়েকজন পাড়া প্রতিবেশী। বিয়ে হয়নি, একটু পর বিয়ের কাজ শুরু হবে। মাইশার বাবা তিন্নির বাবা হয়ে সাক্ষী দেবে। তিন্নির এখানে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে। মির্জাবাড়ির সবাই তিন্নিকে বুঝতেই দিচ্ছে না মেয়েটা পরিবার নেই। সাদনান ফোন করে একবার তিন্নির সাথে কথা বলেছে। তিন্নি নিজের কেমন সব স্বপ্ন মনে হচ্ছে। বিয়েটা তিন্নি এক প্রকার ঘোরের মধ্যে থেকেই কবুল বলেছে।
পাশেই বসে আছে তিন্নির। হঠাৎ করে সবটা এত তাড়াতাড়ি কি করে হলো? তিন্নির মনে বারবার প্রশ্ন আসছে। বিয়ে পড়ানো শেষ, ঘর ফাঁকা হতেই তিন্নি হাত চেপে ধরলো, ফিস ফিস করে জিজ্ঞেস করলো, তুই আগে থেকে জানতি সব? আরে না, বাবা হঠাৎ ফোন করে জানালো। হয়তো বড়রা আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল, তাই এত দ্রুত সব আয়োজন হলো। তিন্নি আর কিচ্ছু বলল না, চুপ করে বসে রইল। রাত হয়তো 8টার বেশি সময় বাজে। আস্তে আস্তে বাড়ি ফাঁকা। মাইশাকে নিয়ে আয়ান অনেক আগেই বাড়ি চলে গিয়েছে। এখন শুধু মির্জা বাড়ির সবাই রয়েছে, তারাও একটু পর যাবে। কবির, কাল কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে আসবে। কবির শুধু হাসলো। মফিজুল মির্জা তিন্নির দিকে তাকিয়ে বলল, যখনই বাবাকে মনে পড়বে তখন চলে যাবে, কখনো দ্বিধা করবে না। মাইশা এখন থেকে যেমন তুমি মির্জা বাড়িতে তেমনই। তিন্নি সুফিয়া বেগমের হাত মুঠো করে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলা উচিত এই মানুষগুলোকে? কোনো ভাষা খুঁজে পাচ্ছে না তিন্নি। তবে হাসি মুখেই চোখে জল গড়িয়ে পড়ল। খুব সাবধানে সেটা মুছে শুধু মাথা নাড়ল। রাতে তিনি গেস্ট রুমে ফ্রেশ হয়ে বিয়ের শাড়ি চেঞ্জ করে একটা সুতি শাড়ি পরে নিল। শাড়িটা কবির দিয়েছে। এটা কবিরের মায়ের শাড়ি, সাথে শাড়ির প্রয়োজনীয় সব শরীরে একদম মাপ মতো হয়েছে। তিন্নি ভাবছে কোনোভাবে কি এসব কবির স্যার দেখেছে? পরক্ষণেই ভাবে দেখলেই বাকি, স্বামী স্ত্রী এখন ওরা। কিন্তু তারপরেও নারী জাত, লজ্জা তাদের ভূষণ। তিন্নি নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রুম হতে বেরিয়ে এলো। কাজের লোক আছে, সব মানুষ বিদায় নিয়েছে। তিন্নি রান্নাঘরে গিয়ে দেখলো একজন মহিলা খাবার গরম করছে। আরেকটা বাচ্চা 8-10 বছরের হবে প্লেটগুলো গুছিয়ে রাখছে। তিনি মহিলাটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে? হ গো বউ, বাসায় একা থাকবার চায় না, এর লাইগাই লগে লইয়াই। আচ্ছা সমস্যা নেই, কিন্তু কাজ করাবেন না ওকে দিয়ে। মহিলাটা পান খেয়ে লাল টকটকে করে রাখা ঠোঁট জোড়া এলিয়ে দিয়ে হাসলো। তিনি খাবার ডাইনিংয়ে নিতে নিতে কালাম খান আর কবির খান উপস্থিত হলো। খাবারের পর কাজের মহিলা সব গুছিয়ে রাখবেন জানালো। তিন্নি দ্বিধায় ভুগছে, কোন রুমে যাবে? গেস্ট রুম নাকি কবির স্যারের রুমে? তিন্নি ভাবতে ভাবতে লিভিং রুমের সোফায় বসে পড়ল। শাড়ির আঁচল মাথা থেকে অনেক আগেই পড়ে গিয়েছে। চুলগুলো হাতে খোপা বাঁধা। বিয়ের সাজে চুল ছাড়া ছিল, তাড়াহুড়া করে হয়তো আর আঁচড়ানো হয়নি। ফ্রেশ হয়ে এভাবে চলে এসেছে রান্নাঘরে। কবির এগিয়ে গেল। ক্লান্তি আর চিন্তায় মগ্ন থাকা তিন্নির একদম নিকটে গিয়ে দাঁড়ালো। তিন্নি হঠাৎ কবিরকে নিজের সামনে দেখে একটু চমকালো। লাফিয়ে উঠে বসা ছেড়ে কবির তিন্নির 2 বাহুতে হাত রেখে মৃদু স্বরে বলল, রিল্যাক্স, হাইপার হওয়ার কিচ্ছু নেই। আমি তো। তা তুমি এখানে বসো, কি করছো? না মানে হয়েছে, আর মানে করতে হবে না। এখন থেকে আমার তুমি, আর আমার তুমি মানেই আমার সব তোমার। আই হোপ পরবর্তীতে তুমি আমার কোনো কিছু নিয়ে অস্বস্তি বোধ করবে না। অস্বস্তি না, আমার তো লজ্জা লাগছিল। তিন্নি মাথা নিচু করে কথাটা বলেই সম্মতি ফিরতে কি বলেছে বুঝতে ফেলে চট করে মাথাটা উঁচু করে কবিরের দিকে তাকিয়ে লজ্জা পেল। কবির কেমন এক ঘোর লাগা দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে আছে। তিন্নি মাথায় আঁচল টানে। কবির লম্বা শ্বাস ছাড়ে। তিন্নির একটা হাত মুঠোয় পুরে নিয়ে নিজে আগে আগে হাঁটা ধরে। তিনি অজানা অনুভূতি কবিরের স্পর্শে শরীর শিরশির করে উঠল। কবির তিন্নিকে নিয়ে সোজা উপরে নিজের রুমে এলো। ফুলে সজ্জিত কক্ষে প্রবেশ করা মাত্র নানা রকম ফুলের গন্ধে তিন্নি শরীর শিহরণ হলো। কবির দরজা বন্ধ করে তিন্নিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তিনি বরফের অনুরূপ জমে গেল। শক্ত শটান হয়ে খিচে চোখ বন্ধ করে নিল। শখের পুরুষ, ভালোবাসার মানুষটার স্পর্শে দেহ মন জুড়ে ভালো লাগার অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে গেল। কবির নিজের ঠোঁট তিন্নির ঘাড়ে ছুঁয়ে দিল। তিনি কেঁপে উঠল। শক্ত করে কবিরের হাতের উল্টো পিঠে নখ ডুবিয়ে দিল। কবির ভ্রু কুঁচকে নিল। তবে ভালোবাসার মানুষটার এই ব্যথা আরো দ্বিগুণ করলো বউ নামক এই সুন্দরী রমণীকে নিজের করে পাওয়ার, সর্বাঙ্গে নিজের বেহায়া হাতের স্পর্শ দেওয়ার। তাই তো ব্যথা উপেক্ষা করে তিন্নিকে ঘুরিয়ে নিজের দিকে করে নিল। তিন্নি অধরে কোনো লিপস্টিক দেওয়া নেই। বিয়ের সময় লাল লিপস্টিক দিয়েছিল, কিন্তু তিন্নি তা ধুয়ে মুছে সাফ করে নিয়েছে। ফ্যাকাশে রঙের ঠোঁট জোড়া বড্ড আকর্ষণীয় লাগছে দেখতে।
কাপা কাপা দুই জোড়া অধর কিঞ্চিত পরিমাণ ফাঁকা রয়েছে। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলছে। কবির এক পলক বউয়ের অধর পানের দিকে তাকিয়ে থেকে নিজের পুরো ঠোঁট জোড়া দিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরে। আস্তে আস্তে পাগলামি বাড়তে থাকে। এটাই কি হঠাৎ ভালোবাসা, নাকি গভীর বহু সময় ধরে জমিয়ে রাখা ভালোবাসা? এটাই কি হঠাৎ ভালোবাসা, নাকি গভীর বহু সময় ধরে জমিয়ে রাখা ভালোবাসা প্রকাশ করছে? তিনি বুঝতে পারল না। জান জান আমার কথাটা সাদনানের পুরো কথাটা না শুনেই প্রিয়তা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে এক নাগারে বলতে লাগলো, প্লিজ না, স্পর্শ করবেন না আমায়। বাড়ি যাব, আমি বাবার কাছে যাব। সাদনান নিজের বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নিল। প্রিয়তা বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে কান্না করছে। চোখে মুখে ভয়ের ছাপ বিদ্যমান। সাদনান নিজের ওপর রাগ হলো, ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে। কোন কুক্ষণে ফোনটা রুমে ফেলে গিয়েছিল। যদি না ফোনটা ফেলে যেত, আর না তার বউ এসব কিছু দেখতো, আর না ভয় পেত। সাদনান দুই হাতে শক্ত করে নিজের চুল খামচে ধরে। আজ 3 দিন হয় প্রিয়তা সওদাগর বাড়িতে রয়েছে। এর মধ্যে একদিনও সাদনান প্রিয়তার সাথে কোনো যোগাযোগ করেনি। সেদিন রাত 3টা বাজে সাদনান সত্যি প্রিয়তার কথা অনুযায়ী প্রিয়তাকে সওদাগর বাড়ি দিয়ে গিয়েছে। বাড়ির প্রতিটা সদস্য অবাক হয়ে চোখে মুখে প্রশ্নের ছাপ। তখন সাদনান শুধু শফিক সওদাগরকে উদ্দেশ্য করে একটা কথাই বলেছিল, যে আমাকে মারতে চাইবে আমি অবশ্যই তাকে ছেড়ে দেব না। আর এটা করা যদি দোষের হয় তাহলে আমি সেই দোষের দোষী। প্রিয়তা কথার গভীরতা বোঝেনি, তবে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা বুঝতে পারছে। প্রিয়তা আনমনে নিজের রুমে পড়ার টেবিলে বসে কথাগুলো ভাবছিল। সামনে একটা বই খুলে রাখা, কিন্তু দৃষ্টি তার অন্যদিকে। শফিক সওদাগর আলগোছে মেয়ের পাশে বিছানায় বসলো। প্রিয়তা হঠাৎ কারো অস্তিত্ব টের পেয়ে ভরকালো। বিছানায় বাবাকে দেখে একটু নড়েচড়ে বসলো। বইটা বন্ধ করে হাসার চেষ্টা করে বলে উঠল, বাবা কখন এলে? শফিক সওদাগর ম্লান হেসে মেয়েকে কোলে শোয়ার আহ্বান জানান। প্রিয়তা চেয়ার ছেড়ে বিছানায় বাবার কাঁধ ঘেঁষে বসলো। শফিক সওদাগর হাসলো। প্রিয়তা বাবার বুকে মাথা রাখলো। আজ কটা দিন কোথাও যেন একটু শান্তি নেই। কেন এমন লাগে? তবে এখন একটু ভালো লাগছে। প্রিয়তা শ্বাস টানে লম্বা, বাবার গায়ের গন্ধ শোকে। শফিক সওদাগর শব্দ করে হাসলো। মেয়েটা ছোটবেলার অভ্যাস এখনো গেল না। হাসি থামিয়ে মেয়েকে আদর করলো। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, আব্বা, কখনো কখনো আমাদের নিজেদের ভালোর জন্য খারাপ করতে হয়। মানুষ বড্ড স্বার্থপর, তাই এটা বড়ই স্বাভাবিক। বাবা, বাবা উনি। প্রিয়তার উত্তেজিত হয়ে কিছু বলতে চাইলো, তবে প্রিয়তার পুরো কথা না শুনে শফিক সওদাগর বলে উঠল, খারাপ মানুষ কখনো ভালো হয় না। আর প্রাক্তন এমপি রাজীব কখনো ভালো লোক ছিল না, তাই ওনার ভালো হওয়ার কোনো চান্স নেই। আল্লাহ ভালো খারাপ দুটি দিয়েই মানুষ তৈরি করেছে। তুমি সেদিন রাতের কথা ভুলে গিয়েছো। কতটা জানোয়ার হলে একটা মানুষ একের পর এক ভুল করতেই পারে। আজ থেকে 5 বছর আগে তুমি যথেষ্ট ছোট ছিলে। সেবার ইলেকশনের সময় এই এমপি 3 জনকে মার্ডার করেছিল। নিজের ড্রাগসের ব্যবসা ছিল। পুলিশের কাছে ধরা পড়ে নিজের স্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছিল। তুমি জানো এর কোনো তদন্ত হয়নি, কোনো কেস হয়নি। এবার সাদনানের অবস্থা তেমনই হতো। হয় শত্রুকে একেবারে বিনাশ করো, না হয় নিজে বিনাশ হওয়ার প্রস্তুতি নাও। এখন এখানে তোমার মতামত কি? প্রিয়তা বাকরুদ্ধ হয়ে গেল। একটা মানুষ কতটা জঘন্য হলে নিজের স্ত্রীর সাথে বেইমানি করতে পারে প্রিয়তার জানা নেই, কিন্তু মনে হচ্ছে সাদনান খুব কমই শাস্তি দিচ্ছে লোকটাকে। আরো ভয়ঙ্কর শাস্তি প্রাপ্য এই এমপির। প্রিয়তা এমন নিশ্চুপ দেখে শফিক সওদাগর হাসলো। মেয়ের কপালে আদর দিয়ে বলল, আর সাদনানের থেকে এর পিছনে বেশি খাটছেন মন্ত্রী ওয়াসিফ দেওয়ান। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সাদনান কোনো খারাপ কিছু করছে না। ভাবো, সময় নাও, আর কাল একটা সারপ্রাইজ আছে আব্বা। প্রিয়তা এবার যেন অবাক না হয়ে পারল না। ওয়াসিফ দেওয়ান এসব করেছে? শফিক সওদাগর মেয়েকে ঘুমোতে বলে লাইট অফ করে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। প্রিয়তা তখন সেভাবেই বসে থাকে। কাল কি হবে, কিসের কথা বলে গেল বাবা, ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল প্রিয়তা। ওয়াসিফ দেওয়ান মন্ত্রী পদত্যাগ করেছে, আর এই মন্ত্রী পদে নতুন এমপি মির্জা সাদনান শাহরিয়ারকে সিলেকশন করা হয়েছে। ছেলেটার প্রতিভা আছে, এখন সেটা দেখানোর পালা। এই গ্রামেরই গর্ব।
আর কিছু শুনলাম আজ ভোরে নাকি প্রাক্তন এমপিকে ড্রাগসের সাথে পুলিশ আটক করেছিল, কিন্তু উনি এতটাই মাদকাসক্ত ছিল যে নিজেই নিজেকে কোনো বিষাক্ত কেমিক্যালের ইঞ্জেকশন নিয়ে আত্মহত্যা করেছে। প্রিয়তা আর দাঁড়ালো না, শুনতে চাইল না ভয়ঙ্কর সেই ঘটনা। সে দেখেছে এমপিকে এত পরিমাণ ড্রাগস দেওয়া হয়েছে যে আজ 1 মাস নাগাদ তাতে একজন মানুষ সুস্থ থাকা দুষ্কর। মস্তিষ্ক অচল হওয়া স্বাভাবিক বিষয়, আর এতে করে সে কি করছে না করছে কিচ্ছু ভেবেচিন্তে করবে না, আর করার পরও কোনো রকম প্রতিক্রিয়া হবে না। কিন্তু এটা কি শুনলো ও? ওয়াসিফ দেওয়ান মন্ত্রী পদত্যাগ করেছে, আর সেখানে সাদনানকে সিলেকশন করা হয়েছে। আজ সারা ভার্সিটি যায়নি, অজ্ঞতা বাধ্য হয়ে প্রিয়তাকে একাই যেতে হয়েছে, যদিও আয়ান সকালে নিয়ে এসেছিল আর এসে নিয়ে যাবে সেটাও বলেছিল, কিন্তু প্রিয়তা আসতে বারণ করেছে। উপজেলা থেকে অটো নিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু আজ অটোওয়ালা রাস্তার মাথাতেই নামিয়ে দিয়েছে, এদিকে আসেনি, যার ফলে রাস্তার পাশে চায়ের দোকানগুলো পেরিয়ে আসার সময় উপরোক্ত কথাগুলো কানে এলো। বাড়ি ফিরে প্রিয়তা আগে ফ্রেশ হলো। রুম থেকে বেরিয়ে খাবার ঘরে আসতেই বাবা, ভাই, মাইশা সহ মাকে ওর জন্য অপেক্ষা করে বসে থাকতে দেখে বলল, কতবার বললাম খেয়ে নাও, আমার জন্য বসে থাকতে হয়? আর আপু তুমি এখন নিজে একা নয়, মনে রাখতে হবে, তাই টাইম মতো খাবার খেয়ে নিবে। মাইশাকে উদ্দেশ্য করে বলল। মাইশা হাসলো, অতঃপর প্রিয়তাকে খাবার বেড়ে দিল। কেউ কোনো কথা না বলে খাবার খেয়ে নিল। বোনো, শুনেছি কিছু? আয়ানের প্রশ্নে প্রিয়তা নির্লিপ্ত জবাব। হ্যাঁ। আজ ভয় করেনি? প্রিয়তা দৃষ্টি এবার পুরোপুরি আয়ানের দিকে দিল, কণ্ঠ গম্ভীর করে বলল, না, অপরাধ করলে শাস্তি পেতে হয়, হয়তো সেটা পরকালে কিংবা দুনিয়াতে। শফিক সওদাগরের মুখে বিজয়ী হাসি হাসলো। মেয়ে তার বুঝদার, শুধু পরিস্থিতিতে শিকার হয়ে মাঝে মধ্যে সবটা সামলে উঠতে পারে না। রাত 1:30টার দিকে প্রিয়তা নিজের মুখের ওপর কারো উষ্ণ নিঃশ্বাসে আছড়ে পড়তেই তন্দ্রা ছুটে গেল। ধপ করে চোখ খুলতেই ডিম লাইটের কমলা রঙের আবছা আলোয় বলিষ্ঠ পুরুষ সাদনানকে দেখে চোখ আরো বড় বড় হয়ে গেল। শোয়া থেকে উঠতে গেলেই হাতে চাপ অনুভব করলো। সাদনান বিছানার সাথে ওর হাত শক্ত করে চেপে ধরে আছে। প্রিয়তা ভুরু কুঁচকে একবার হাতের দিকে তাকিয়ে ফের সাদনানের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন। সাদনান ছেড়ে দিল, সোজা হয়ে বসলো। প্রিয়তা ছাড়া পাওয়া মাত্র ধরফরিয়ে উঠে বসলো। নিজের শরীরের দিকে তাকিয়ে বিছানার পাশ থেকে তড়িঘড়ি করে ওড়না নিল। সাদনান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন ভাব মনে হচ্ছে আজ প্রথম এমন হলো। মনে করে দেখো, কতবার ওই ওড়না আমি নিজ হাতে খুলে ছুঁড়ে ফেলেছি। ছি, কি অসভ্য কথা। প্রিয়তার কান গরম হয়ে গেল। সাদনান প্রিয়তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এত রাতে আপনি বাড়ি যাননি? কখন এসেছেন? খাবার খেয়েছেন? রিল্যাক্স, একসঙ্গে এত কোশ্চেন। খাবার খেয়ে নিয়েছি, সবাই জানতো আমি আসবো। তাছাড়া রাতে না আসলে সাথে সিকিউরিটি আনতে হতো। আর এই মুহূর্তে আমি আমার শ্বশুরবাড়ি আছি, এটা এলাকায় জানাজানি হোক আমি চাইছি না। সাদনান একটু এগিয়ে বসলো। প্রিয়তার মুখ নিজের হাতের আঁচলে নিয়ে বলল। প্রিয়তা সাদনানের মুখের দিকে এক পলক তাকিয়ে রইল। সাদনানের গায়ে একটা গাঢ় নীল রঙের শার্ট, কালো প্যান্ট, মারাত্মক সুন্দর দেখতে লাগছে পুরুষটাকে। মুখবর্তী ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখে তার ঘোর লাগা চাহনি। প্রিয়তার শরীর শিরশির করে উঠল। সাদনান প্রিয়তাকে হঠাৎ ছেড়ে দিল। পাশে শুয়ে চোখের ওপর হাত ভাঁজ করে রেখে বলল, শুয়ে পড়ো, কাল সকালে মির্জাবাড়ি যেতে হবে। প্রিয়তার কান্না পেল। বুঝতে পারলো সাদনান এখনো রেগে আছে। অবশ্য রেগে থাকবে না কেন, কি কষ্টটাই না দিয়েছে ও। কতগুলো কথা শুনিয়েছে কিছু না জেনে শুনে। একটু এগিয়ে এসে সাদনানের বুকের ওপর মাথা রাখে আলগোছে। সাদনান নড়ে না। প্রিয়তার এবার সত্যি কান্না চলে এলো। চোখ হতে অশ্রু গড়িয়ে সাদনানের উন্মুক্ত লোমযুক্ত বুকে স্পর্শ করা মাত্রই সাদনান অস্থির হয়ে ছোঁয়া থেকে উঠে বসলো। প্রিয়তাকে আগলে নিয়ে বলল, আরে বোকা মেয়ে, কান্না কেন করছো? আই এম সরি সাদনান ভাই। আমি তোমার ভাই। সাদনান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। প্রিয়তা নড়ে চড়ে বসে। সাদনান শক্ত করে বউকে জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল, জনগণ যদি জানতে পারে মন্ত্রী সাদনান শাহরিয়ারের বউ তাকে ভাই ডাকে, তবে আমার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো? অভ্যাস হয়ে গিয়েছে, আগে ভাই ডাকতাম। 6 মাসের বেশি সময় হতে চললো বিয়ে হয়েছে, এটা কোনো যুক্তি হলো?
প্রিয়তা জবাব দিল না। সাদনান বউয়ের মতলব বুঝতে পারে। প্রিয়তা সাদনানের শার্টের বোতাম খুলছে। সাদনান বাধা দিল না, নিজেও বউয়ের ঘাড়ে অধরে স্পর্শ করে। রাহান বোনের কাঁধে মাথা রেখে বসে আছে। বোনকে সে প্রচুর ভালোবাসে। হৃদি নিজেও ভাইকে অনেক স্নেহ করে, আদর করে। ঝগড়া কি জিনিস হয়তো এই দুই ভাই বোন জানে না। অনেক মিল তাদের মধ্যে, একে অপরকে নিজেদের সব কথা শেয়ার করে। এই যে রাহান সারাকে ভালোবাসে এটা রিধি জানে, আবার রিধি যে ওয়াসিফ দেওয়ানের ছেলেকে ভালোবাসে এটাও রাহান জানে। কিন্তু রিধি ছেলেটাকে পাত্তা দেয় না। কি ভয়ঙ্কর কথা! মন্ত্রী ছেলে, তার উপর ডক্টর, এমন ছেলেকে পাত্তা দেয় না, ভাবা যায়? আর এদিকে সে মন্ত্রী বোনের সাথে প্রেম করছে, কি ভয়ঙ্কর ব্যাপার! রাহান কথার তালে ইনিয়ে বিনিয়ে বলে উঠল, তুমি ডক্টর সাহেবকে বলো আসনি কেন? আজ সন্ধ্যায় আমার সাথে কথা হলো, মনে হচ্ছে ভীষণ রেগে আছে। তুই ওনার সাথে কথা বলবি না? আর আমি আগেও তোকে বারণ করেছি না, তাও কেন বলিস? রিধি একটু থেমে আবার বলল, এসব বড়লোকদের সাথে আমাদের যায় না। কোথায় ওনারা আর কোথায় আমরা, দেখেছিস? এটার চেয়েও বড় কথা হচ্ছে আমি নানাজানের ওপর দিয়ে এ ব্যাপারে কিছু করব না। যার খেলাম তাদের ওপর দিয়ে আমার কোনো কথা নেই। আপু, তুমি ভালো করে জানো মামারা না নানাজান কখনো তোমার কষ্ট হয় তেমন কিছু করবে না। শুধু শুধু কেন ভিতরে ভিতরে এসব ভেবে নিজের অনুভূতি ধামাচাপা দিতে চাইছো? খুব বড় হয়ে গিয়েছিস, আমাকে বোঝাতে আসে। ঘুমাতে যা। রাহান মুখ ভেঙচি কাটলো। রিদি সেটা দেখে হাসি পেল, তবে হাসলো না, চেপে রাখলো। রাহান রুম থেকে যাওয়া মাত্র হো হো করে হাসতে লাগলো। ছোটবেলার অভ্যাস এখনো গেল না ছেলেটার। রিদি হাসতে হাসতে বিছানা ঠিকঠাক করে দরজা বন্ধ করে এসে বিছানায় শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই পাশে থাকা ফোনটা টুংটাং শব্দ হলো। রিদি ভ্রু কুঁচকে নিল। রাত বাজে 1:30, এত রাতে কে মেসেজ দিল? রিদি হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সাউন্ড বাটন চাপে। ফোনের স্ক্রিনে দৃষ্টি বোলাতেই দেখা মেলে নোটিফিকেশনে ডক্টর সাহেব দিয়ে সেভ করা একটা বিদেশি নম্বর থেকে মেসেজ আসছে। কবির বিছানায় বসে ল্যাপটপে কিছু করছিল। হঠাৎ তিন্নির প্রশ্নে তিন্নির দিকে তাকিয়ে বলল, না, তবে সাথে করে একটা নিয়ে নাও। তিন্নি তাই করলো। একটা শাড়ি ব্যাগে নিয়ে নিল আর একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজ মির্জা বাড়ি যাবে ওরা। বিয়ে হয়েছে আজ 5 দিন। এই 5 দিনে মফিজুল মির্জা সহ মির্জা বাড়ির সবাই যাওয়ার জন্য রোজ ফোন করছে। কবির যেতে চায়নি, কিন্তু তিন্নি, মেয়েটার পরিবার নেই, সেটা এখন মির্জা বাড়ির সবাই বুঝতে দিতে চায় না। তাহলে সে কেন দিবে? একদিনের তো ব্যাপার। সকালে নাস্তা করেই সাদনান বউ আর বোনকে নিয়ে মির্জা বাড়ি চলে এসেছে। আয়ান আসেনি, পরে আসবে। মাইশাকেও দিতে চায়নি, কিন্তু মেয়েটা সেদিন এয়ারপোর্টে যেতে দেয়নি। মন খারাপ হতে পারে, স্বাভাবিক, তাই আর বারণ করেনি। সাদনান ওদের বাড়িতে নামিয়ে দিয়ে নিজের সিকিউরিটি নিয়ে আবার বেরিয়ে যায়। প্রিয়তা আগে ফ্রেশ হয়ে অতঃপর সারা রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। রাহান ভাই, আমার হাতে লাগছে, ছাড়ুন। সারা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আর রাহান হঠাৎ কোথা থেকে এসে হুমড়ি খেয়ে বারান্দায় এসে সারাকে টেনে এনে ঠাস করে বারান্দার দরজার সাথে চেপে ধরে। একটা হাত শক্ত করে সারার হাত টেনে ধরে। সারা আকস্মিক আক্রমণে ভয় পেয়ে গেল, চোখ বন্ধ করে ব্যথাতুল শব্দ করে। সামনে দাঁড়ানো মানুষটাকে রাহান সেটা বুঝতে বেগ পেতে হয় না, তাই তো চোখ বন্ধ রেখেই উপরোক্ত কথাটা বলল। রাহান ফোঁসফোঁস করে চোয়াল শক্ত করে জানালো, লাগার জন্যই ধরেছি, আদর করতে নয়। ছি, কি সব বলেন? ভুলে যাচ্ছেন আমি আপনার বোন। এই তোর মুখ আমি ভেঙে ফেলবো। তুই আমার বোন না, আর না আমি তোর ভাই। একদম বেটে বলবেন না। আমি বেশি বলছি? আর তুই যা করেছিস ঠিক করেছিস? কি শুরু করেছিস আজ 1 মাস নাগাদ? বলছি না আমায় একটু সময় দে। হঠাৎ সারা শব্দ করে কেঁদে দিল। রাহান হকচকালো, ভোরকে গিয়ে তড়িঘড়ি করে সারার হাত ছেড়ে সারাকে জড়িয়ে ধরলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আইনো আমি তোকে টাইম দিতে পারি না, ঠিকঠাক দেখা হয় না, কথা হয় না। অভিমান হবে, কিন্তু অভিমান ভাঙার জন্য তো আমাকে তোর কাছাকাছি আসতে দিতে হবে। কিন্তু তুই আমাকে ইগনোর করিস। আমি করতামটা কি?
সারা কোনো জবাব দিল না, কান্নাও করছে না, চুপচাপ রাহানের বুকে মাথা রেখে সেভাবেই পড়ে রইল। রাহান নিজেও চোখ বন্ধ করে সারাকে জড়িয়ে ধরে রইল। সারা, প্রিয়তার কণ্ঠ শুনে দুজন দুদিকে ছিটকে দূরে সরে গেল। প্রিয়তা চোখের ওপর হাত রেখে বলল, আমি কিছু দেখিনি। সারা প্রিয়তাকে টেনে নিয়ে রুমের বাহিরে আসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে অনুরোধের স্বরে বলল, কাউকে বলিস না প্লিজ, বিশেষ করে আপু আর ভাবিকে, জানতে পারলে ইচ্ছে মতো পচাবে। প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সারার দিকে। সারা প্রিয়তাকে টেনে নিয়ে নিচে লিভিং রুমে চলে এলো। সেখানে বাড়ির সবাই আছে মোটামুটি। দিদি বসেছিল আম্বিয়া মির্জার পাশে। সেখান থেকে উঠে এসে প্রিয়তাকে আগলে নিল, আদর করলো, কপালে চুমু খেয়ে বলল, এত কেন আদরে তুই? আগেও দেখলে আদর করতে ইচ্ছে করতো। প্রিয়তা মুচকি হাসলো। সত্যি কে সে ভীষণ আদুরে দেখতে। সত্যি কি সে ভীষণ আদুরে দেখতে? সবাই কেন এমন করে? প্রিয়তার ভাবনার মাঝে রিদি প্রিয়তাকে টেনে নিয়ে সোফায় বসালো। দুপুরে তিন্নি আর কবির এলো। সবাই হই হুল্লোড়ের মধ্যে দিয়ে খাবার শেষ করে আড্ডা দিতে বসে গেল। কবির তিন্নির দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে মনে হয় প্রথমবারের ন্যায় কবির ওকে এতটা হাসি খুশি দেখলো। নিজের কাছের আপন ভালোবাসার মানুষগুলো থাকলে নিজেদের মন ভালো হয়ে যায়, সুখী মনে হয় নিজেদের। আড্ডা শেষ হয়, যে যার রুমে চলে গেল। সাদনান বাড়ি ফিরেছে। মির্জা বাড়ি পুরোটা সিকিউরিটি দিয়ে ঘেরাও করা। কাল সকাল অবধি সাদনান এখানে থাকবে, তারপর বউকে সাথে নিয়ে শহরে যাবে। প্রিয়তার মন খারাপ হলো এই খবর শোনার পর। সবাইকে ফেলে যেতে ইচ্ছে করছে না। ভাবলো রাতে এ ব্যাপারে সাদনানের সাথে কথা বলবে। প্রিয়তার রুমে গিয়ে অদ্ভুত একটা গ্রান পেল। চোখ বন্ধ করে শ্বাস টানে বার কয়েক। সাদনান এখন বিছানায় বসে বউকে নিজের কাছে ডাকলো। প্রিয়তা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে সাদনানের সামনে দাঁড়ালো। বাহিরে অন্ধকার, মেঘ জমেছে আকাশে। হয়তো কিছু সময় ব্যবধানে সেগুলোও বৃষ্টি হয়ে জমিনে লুটিয়ে পড়বে। প্রিয়তা লাইট অন করতে গেলে সাদনান বাধা দিল। বউকে টেনে নিজের কোলে বসিয়ে বালিশের পাশ থেকে একটা বেলি ফুলের মালা বের করলো। সামান্য নেতিয়ে গিয়েছে, হয়তো দুপুরে কড়া রোদে। প্রিয়তার কৌতূহল জাগে, এই ভর দুপুরে এটা কোথা থেকে আনলো? সহসায় মনে প্রশ্ন আসা মাত্র জিজ্ঞেস করলো, কোথা থেকে আনলেন এটা? দেখিনি আমি। পকেটে করে এনেছি, তাই দেখনি? সাদনান প্রিয়তার হাতে সেটা বেঁধে দিতে দিতে জানালো। প্রিয়তা ভুরু কুচকে বলে উঠল, কিন্তু পাঞ্জাবি আমি খুলে নিজে হাতে বিছানায় রেখেছিলাম। প্যান্ট চেক করেছিলে? আস্তে করে প্রিয়তার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বিছানা ছেড়ে উঠে ব্যালকনির দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো। প্রিয়তা নাকের কাছে নিজের হাতটা এগিয়ে নিয়ে গ্রান শোকে লম্বা লম্বা শ্বাস টেনে জবাব দিল, না। দূর দূর বাড়ির চারিদিকে কালো পোশাক পরিহিত সিকিউরিটি দাঁড়িয়ে আছে। দৃষ্টি তাদের উল্টো দিকে। বাড়ির দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। সবার হাতে বন্দুক, সাথে একটা করে ছাতা। হয়তো বৃষ্টির জন্য দিয়েছে। ব্যালকনিতে যাওয়া মাত্র দক্ষিণা শীতল বাতাস এসে গা ছুঁয়ে গেল। প্রিয়তার শরীরের সবগুলো লোমকূপ শিরশির করে উঠল। শিহরণ দিল শরীর। সাদনান প্রিয়তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে। প্রিয়তা এক হাত সাদনানের গালে রেখে আর এক হাত নিজের জামা খামচে ধরে। সাদনান টুপটাপ বৃষ্টির ন্যায় চুমু খেলো বউয়ের গলার ঘাড়ে। প্রিয়তা সাদনানের দিকে ফিরে সাদনানের গলা জড়িয়ে ধরে পা জোড়া সাদনানের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে সাদনানের লম্বা উঁচু নাকের ডগায় চুমু খেলো। সাদনান ভ্রু কুচকে তাকালো বউয়ের দিকে। আজ সেদে সেদে এত আদর দেখাচ্ছে। সাদনান বুঝতে পারলো বউ কিছু আবদার নিশ্চয়ই করবে, তাই আগে আগে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? প্রিয়তা সাদনানের টি শার্টের বোতাম খুলতে খুলতে আদুরে কণ্ঠে বলল, শুনুন। বলো। সাদনান বইয়ের চুল ঠিক করতে করতে বলল। প্রিয়তা ইনিয়ে বিনিয়ে মিনমিন করে বলল, আমার ওখানে যেতে ইচ্ছে করছে না, না যাই প্লিজ। সাদনান ঠিক জানতো বউ তার এই জন্যই এত আদর দেখাচ্ছে। সাদনান খানিকক্ষণ সময় নীরব থাকে। ঝিরে ঝিরে বৃষ্টি পড়া শুরু করেছে। সাদনান নিজের হাত সহ বউয়ের হাতটা বাহিরে বৃষ্টির মধ্যে এগিয়ে দিল। মুহূর্তের মধ্যে দুটি হাত পানির স্পর্শ পেয়ে কেঁপে উঠল। বৃষ্টির ঠান্ডা পানি শরীর শিহরণ বয়ে যায়। সাদনান বউয়ের পেটে শক্ত করে চেপে ধরে বুকের মধ্যে পিষে নেওয়ার মতো করে। ঘাড়ে নাক ঘষে লম্বা শ্বাস টানে। চুলের ভাঁজে মুখ গুজে দিয়ে নিশাতুল কণ্ঠে সম্মতি দিয়ে জানালো, আচ্ছা, যাব না। প্রিয়তা চমকে উঠল।
সাদনান এত সহজে রাজি হয়ে যাবে প্রিয়তার ধারণাতীত ছিল। ভেবেছে গম্ভীর কণ্ঠে বলবে এটা সম্ভব নয় জান, কিন্তু এখন তো বিপরীত হলো। প্রিয়তা এই মুহূর্তে কি বলা উচিত মাথায় আসছে না। খুশির জোয়ারে মুখের বুলি হারিয়েছে। সাদনান বউয়ের কোনো প্রতিক্রিয়া আশাও করেনি, কারণ শব্দগুলো সত্যি অপ্রত্যাশিত ছিল। প্রিয়তাকে ছেড়ে দিয়ে সাদনান ঝট করে করে তুলে নিল। প্রিয়তা চোখ বড় বড় করে সাদনানের দিকে তাকিয়ে গলা জড়িয়ে ধরে। সাদনা রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, এমন একটা ওয়েদারে রোমান্স না করলে নিজের সাথে ঘোর অন্যায় করা হবে আমার জান। একদম না তিন্নি, বাইরে অনেক গার্ডস রয়েছে, ছাদে এই অবস্থা কিছুতেই না। বৃষ্টি নেমেছে পর থেকে তিন্নি ছাদে ভিজতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। 3 পিস চেঞ্জ করে শাড়ি পরেছে। কবির তখন ব্যালকনিতে ছিল। রুমে এসে তিন্নির অবস্থা দেখে 1 সেকেন্ড সময় লাগে না ব্যাপারটা বুঝতে। এদিকে তিন্নি কবিরকে দেখে হাসি হাসি মুখে কিছু বলতে যাবে, তার আগেই কবির বারণ করে সতর্ক সংকেত দিয়ে দিল। তিন্নির হাসি হাসি মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। তবে দমে গেল না তিন্নি। এগিয়ে গিয়ে আহ্লাদি স্বরে বলল, শাড়ি পরবো? আপনি আসুন না প্লিজ। তাছাড়া বৃষ্টির সময় সবাই গেটের নিরাপদ স্থানে চলে গিয়েছে। কবির কোনো রূপ জবাব দিল না। ফোন বিছানায় রেখে তিন্নিকে টেনে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে তিন্নিকে নিয়ে সেটা নিচে দাঁড়িয়ে পড়ল। কিছু সময় ব্যবধানে উপর থেকে পানি পড়ে দুজনকে ভিজিয়ে জুবুথুবু করে দিল। কবির তিন্নিকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। তিন্নি কাঁপছে, ভয়ে নাকি লজ্জায় বুঝতে পারে না। কবির তিন্নির মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো এক হাতে ঠিক করে দিল। 2 হাত তিন্নির কোমরে রেখে কিছুটা নিচের ওপর তুলে নিল। তিন্নি 2 হাতে কবিরের গলা জড়িয়ে ধরল। কবির তিন্নির গলায় মুখ গুজে দিয়ে বলে উঠল, আমার সম্পত্তি তুমি, তোমার উপর সম্পূর্ণ অধিকার শুধু আমার। অন্য কেউ চুল পরিমাণও যদি তোমাকে দেখে আমার একদম সহ্য হবে না। রিধির সেদিন রাতের পর থেকে চিন্তায় ঘুম উড়ে গিয়েছে চোখের। মনে হয় এই বুঝি কিছু হয়ে গেল। না না, জান এসে ঠাস করে একটা চর রিধির গালে বসিয়ে দিয়ে বাজখাই গলায় বলবে, এজন্যই স্বাধীনতা দিয়েছে, আমাদের আগে কেন বলনি এসব? তখন রিধি কি জবাব দেবে? আর সত্যি বলে কি বিশ্বাস করবে সবাই? নানু ভাই আসবো? রিধি তড়িৎ গতিতে দরজার দিকে তাকিয়ে জাফর মির্জাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। বিছানা ছেড়ে উঠে গিয়ে যেতে যেতে বলল, তুমি কেন কষ্ট করতে গেলে নানা ভাই? আমাকে ডাকলে হতো। জাফর মির্জা চেয়ারে বসলো। রিধি দাঁড়িয়ে রইল। তবে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, চিন্তিত হলো। হঠাৎ নানা ভাই আসার কারণ কি? রিধিকে চিন্তিত দেখে জাফর মির্জা কপালে চিন্তার ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? হ্যাঁ, না না, কি নিয়ে দুশ্চিন্তা করব? বেশ, দেখো নানু ভাই, আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার সব কিছুতেই আমরা সবসময় সাই দিয়েছি। তোমার মতামতকে বরাবরই আমরা প্রাধান্য দিয়েছি। আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ডিসিশনটাও তুমি নিবে। তোমার মতামতকে আমরা বেশি গুরুত্ব দিব। হঠাৎ এসব কেন বলছো? হ্যাঁ, তোমরা আমার মতামত, আমার ইচ্ছেকে গুরুত্ব দাও, তার মানে এই নয় যে আমি ভুল কিছু আবদার করলে তোমরা বিরুদ্ধতা করবে না। তাহলে আমরা কি তোমার বিয়ে শাদির ব্যাপারে আগাতে পারি? আর তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো। কক্ষে প্রবেশ করতে করতে কথাগুলো বলল আম্বিয়া মির্জা। রিধি চুপ হয়ে গেল। কি বলবো এ ভেবে পেল না। তবে মন চাইল একবার বলতে মনের মধ্যে থাকা প্রিয় পুরুষের কথা, কিন্তু এটার তো কোনো শুরু নেই। সে করেনি শুরু, তাহলে এসব বলার কোনো ভিত্তি নেই, না কোনো যুক্তি আছে? 2 চোখের প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রিধির দিকে। রিধি কোনো ভনিতা ছাড়াই স্পষ্ট জবাব দিল, না নানিজান, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। মাইশা একটা আচার হাতে নিয়ে বসে আছে। 3 মাস চলে সবে মাত্র। এক্ষুনি মেয়েটার অবস্থা নাজেহাল। খাবার একদমই মুখে নিতে পারে না। শরীর শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালশিটে দাগ বসেছে। এসব দেখলে আয়ানের মায়া হয়। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রাতের খাবারটাও খেতে পারেনি। খাবার 1 লোকমা মুখে দেওয়া মাত্র দৌড়ে বেসিংয়ে গিয়ে গড়গড় শব্দ করে পেটের ভিতরে যা ছিল সব উগড়ে দিয়েছে। আয়ান খাবার ফেলে নিজেও পেছনে পেছনে ছুটে রান্নাঘরে পানি দিয়ে ফ্রেশ করে নিজের রুমে নিয়ে এসেছে। মাইশা অবশ্য অনেক জোর করেছে খাবারটা খেয়ে আসার জন্য, কিন্তু আয়ান যায়নি। বউ খেতে পারে না, ঘুমোতে পারে না, আর সে একবেলা না খেয়ে থাকতে পারবে না কেন?
আয়ানের ভাবনার মাঝেই মাইশা ভ্রু কুচকে বলে উঠল, কেন বসে আছেন, কাছে আসুন। আয়ান নড়ে চড়ে বসলো, সামান্য এগিয়ে গিয়ে মাইশার গা ঘেঁষে বসে বলল, কাছে তো বসে আছি, তোমার দূরে কেন মনে হচ্ছে? মাইশা কোনো প্রতি উত্তর করে না। আচার পাশে রেখে আয়ানের গালে হাত রাখে। আয়ান চট করে সরে বসে। বউয়ের চোখে কিছু দেখতে পাচ্ছে সে, যেটা এই মুহূর্তে করা একদম ঠিক নয়। আঙুল উঁচিয়ে বলল, মাইশা, একদম না, তুমি সহ্য করতে পারবে না। ডক্টর করার নিষেধাজ্ঞা দিয়েছে 4 মাস পর্যন্ত। মাইশা শোনে না। আয়ানের ঠোঁটে নিজের তর্জনী আঙুল চেপে চুপ করিয়ে দিল আয়ানকে। আয়ান ঘামছে। প্রেয়সীর এই আহ্বান তাকে ভেতর থেকে উত্তেজিত করে দিল। অনেক দিন প্রেয়সীকে ভালোবাসে না, লোভ হলো। হ্যাচকা টানে বউকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীর বিছানায় রেখে মাইশার গলায় মুখ গুজে দিল। মাইশা শক্ত করে আয়ানকে জড়িয়ে ধরল। প্রিয়তা ইনিয়াকে নিয়ে বসে আছে। আয়নার শরীরে জ্বর আসছে, রাহাত বাড়ি নেই। ডক্টর চেক আপ করে ওষুধ দিয়ে গিয়েছে। এখন ঘুমিয়ে আছে আয়না। রাতের খাবার সুফিয়া বেগম খাইয়ে দিয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। জ্বর এখন বেশি নেই। ইনিয়া ঘুমিয়ে ডুলুডুলু করছে। প্রিয়তা বিছানা ছেড়ে ইনিয়াকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। কাজের লোককে ডেকে ইনিয়া খাবার চাইলো। খাবার এনে ইনিয়াকে খাইয়ে দিল। ইনিয়া খাবার খেয়ে প্রিয়তার কোলে ঘুমিয়ে পড়ল। প্রিয়তা আয়নার পাশে মেয়েকে শুইয়ে দিয়ে রুমে এলো। রাত 9:30 বাজতে চলে। সাদনান কোনো রাত বিরাতে আসে ঠিক নেই। প্রিয়তা কাবার থেকে সাদনানের ড্রেস নামিয়ে রাখে। ঠিক তক্ষুনি বিছানার থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। প্রিয়তা এগিয়ে গিয়ে ফোন হাতে নিল। সাদনান কল করেছে। প্রিয়তা একটু না অনেকটাই অবাক হলো। বিস্ময় কাটিয়ে ফোন রিসিভ করতেই সাদনানের গুরু গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নিচে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। এত রাতে কোথায় যাব? আগে এসো। আর হ্যাঁ, যেভাবে আছো সেভাবেই। সাদনান কথা শেষ করে কল কেটে দিল। প্রিয়তা আর কিছু বলার সুযোগও পেল না, ফোন হাতে বেরিয়ে পড়ে। সাদনান গাড়িতে বসেছিল। প্রিয়তা যাওয়া মাত্র হাত বাড়িয়ে দরজা খুলে দিয়ে প্রিয়তাকে উঠে আসার জন্য ইশারা করে। প্রিয়তা চুপচাপ উঠে বসে। সাদনান গাড়ি স্টার্ট করলো। কোথায় যাব আমরা? প্রিয়তা কৌতূহল নিয়ে জানতে চাইল, কিন্তু সাদনান উত্তর করলো না, শুধু বলল, আগে যাই। আধ ঘন্টা পর সাদনান তার প্রিয়তা উপজেলায় এসে পৌঁছালো। সাদনান নিজে একটা কালো মাস্ক পরে প্রিয়তাকেও একটা পরিয়ে দিল। একটা রেস্টুরেন্টে গেল দুজন। সাদনান বউয়ের হাত ধরে একদম কর্নারে একটা টেবিলে নিয়ে এগিয়ে গেল। সেখানে একজন সুদর্শন যুবক বসে আছে। সেও মাস্ক পরে আছে, কিন্তু তাও ব্যক্তিটাকে চিনতে প্রিয়তার অসুবিধা হয় না। অবাক আর বিস্ময়ে ভ্রুজোড়া টান টান করে উঠল। তিন্নি আর কবিরকে আজ যেতে দেয়নি। কবির ভার্সিটি থেকে যাওয়ার সময় তিন্নিকে নিয়ে যাওয়ার জন্য এলে কবিরকেও আর যেতে দেয়নি সবাই। সবার এত বারবার করে বলায় কবির আর বেশি জোর করেনি, থেকে গেল। রাতে খাবার খেলো একসাথেই সবাই, সাদনান আর প্রিয়তা বাদে। তিন্নি কাল রাতের পর থেকে লজ্জায় কবিরের দিকে ভালো করে তাকাচ্ছে না। কি কাণ্ডটাই না করলো কাল। তিন্নির তো সেই ঘটনা এখনো চোখের সামনে ভাসছে। আর হঠাৎ সব মনে পড়লে কেঁপে কেঁপে উঠছে। বিছানায় গা গুটিয়ে বসে তিন্নি। কবির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তিন্নিকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো। তাওয়াল নিয়ে সোফায় রেখে এগিয়ে এলো বউয়ের কাছে, বসলো। তিন্নি কবিরের অস্তিত্ব টের পেয়ে নড়ে চড়ে বসলো। কবির এক হাতে তিন্নিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, ঘুমোলে না যে? দেখছেন আকাশে কত তারা? হ্যাঁ। চাঁদ নেই, অন্ধকার। চলুন না ব্যালকনিতে যাই। তোমার এখানে এসে কেন সব বায়না শুরু হলো তিন্নি? আমাদের বাড়িতে গিয়ে আমরা রাতের আকাশ দেখব। তিন্নি আর কিচ্ছু বলল না। পেটটা অজানা কোনো কারণে ব্যথা করছে। তিন্নিকে চুপচাপ দেখে কবির চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, এমনি। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কবির তিন্নির গলায় মুখ গুজে বলল। তিন্নি শিউরে ওঠে, খামচে ধরে কবিরের হাত। কবির তিন্নির চুল সরিয়ে গলায় ঘাড়ে আস্তে আস্তে অধরে স্পর্শ করে মাতাল করতে থাকে বউকে। তিন্নি হাত ছেড়ে আচমকাই কবিরকে জড়িয়ে ধরে। কবির মুচকি হেসে বউকে বিছানায় শুইয়ে দিল। বাড়িতে হুরুস্তোর আয়োজন চলছে সেই সকাল থেকে। সবার মুখে হাসি খুশি ভাব। শুধু রিধি চিন্তিত, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। বার কয়েক সারাকে জিজ্ঞেস করছে, কিন্তু সারাটাও আজ এমন ভাব করছে মনে হচ্ছে কিচ্ছু জানে না।
কিন্তু রিধি জানে এই বাদর মেয়ে সব জানে, নিশ্চয়ই কারো নিষেধাজ্ঞা রয়েছে, সেজন্যই কিছু বলছে না। 12টা বাজতে না বাজতেই সবাই রিদির গোসল করা নিয়ে উঠে পড়ে রাখলো। রিদি যেন অবাকের অষ্টম পর্যায়ে, কি সব হচ্ছে কিচ্ছু মাথায় ঢুকলো না। সবাই কেন রিদির গোসল নিয়ে পড়লো রিদির বোধগম্য হচ্ছে না। গোসল শেষে বেরিয়ে আসার পরপরই রিদির মা খাবার হাতে এলো। মেয়েকে খাইয়ে দিলে শাড়ি পরিয়ে দিল। রিদি কিছু আন্দাজ করতে পারে। শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। মায়ের মুখ পানে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেন কেউ কিছু বললে না মা? না তো কাল বললোই সব। তুমি কি করে জানলে? নানি জান কি বলেছে? আমি ছিলাম, সবাই ছিল, তুই দেখিসনি। রিদি কথা বালায় না। লিভিং রুমে শোরগোল শুনে রিদির মা হন্তদন্ত পায়ে ছুটে গেল। তবে যাওয়ার আগে রিদিকে কড়া নির্দেশ দিয়েছে রুম থেকে এক পা না নড়তে। জি, মেয়ে আমার পছন্দ হয়েছে। পরিচিত কণ্ঠ তড়িৎ একবার ঘাট তুলে সামনে তাকালো রিধি। অনাকাঙ্ক্ষিত মানুষকে নিজের সামনে উপস্থিত দেখে একটু না বেশ অনেকটাই অবাক বিস্ময় নিয়ে মাথা ফের নিচু করতেই কানে এলো নানা জাফর মির্জা বলছে, তবে কি বলেন, ছেলে মেয়ে কথা বলেনি? একদম কোনো ভুল নেই। ওয়াসিফ দেওয়ান সায় দিয়ে বলল। সারাকে ডেকে ওয়াজিদ আর রিধিকে ছাদে নিয়ে যাওয়ার জন্য বলে জাফর মির্জা। সারা আগে আগে ওয়াজিদকে নিয়ে উপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। রাহান এসে বোনকে জড়িয়ে ধরে এগিয়ে যেতে যেতে বলল, তোমার কি খারাপ লাগছে? রিদি ভাইয়ের পিঞ্চ মেরে কথায় চোখ খটমট করে তাকালো রাহানের দিকে। রিদি ভালো করে বুঝতে পারছে রাহান যে রিদির হঠাৎ করে এমন ঘটনার সম্মুখীন হওয়া নিয়ে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে। স্টুপিড, কোথায় যাচ্ছিস তুই? এখানে দাঁড়া। সারা সত্যি দাঁড়িয়ে গেল। রাহান এগিয়ে গিয়ে সারাকে টেনে ধরে বোনকে ছাদের দরজার দিকে ঠেলে দিল। রিধি হুমড়ি খেয়ে গিয়ে শাড়ি পা বেঁধে পড়তে পড়তে নিজেকে সামলে সোজা হওয়ার আগে শক্ত একজোড়া হাত রিধির কোমর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। রিধি আকস্মিক ঘটনায় ভরকালো। শরীরে কোনো পুরুষালী ছোঁয়া অনুভব করতেই ছিটকে দূরে সরে যেতে চাইল, কিন্তু এটা সম্ভব হলো না। ওয়াজিদ ঠোঁটের কোণায় অদ্ভুত হাসি ঝুলিয়ে বলল, শুধু শুধু নিজের এনার্জি অপচয় করছো, কোনো লাভ হবে না। রিদি ওয়াজিদের কথায় ড্যাব ড্যাব করে চোখ তুলে কালো শার্ট গায়ে, শার্টের ওপর কালো স্যুট পরা খোঁচা খোঁচা দাঁত রিদি ওয়াজিদের কথায় ড্যাব ড্যাব করে চোখ তুলে কালো শার্ট গায়ের ওপর কালো স্যুট, খোঁচা খোঁচা চাপ দাড়ি, মুখের দিকে তাকিয়ে রইল। এই চোখের নিচে কালশিটের দাগ কি আমাকে ছেড়ে আসার বিরহে? নির্ঘুণার্থ কি সেটার সাক্ষী? হঠাৎ ওয়াজিদের এরূপ বক্তব্য রিদি ভরকালো, হকচকিয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল। কি বলে এই পুরুষ? হার্ট সার্জনের সাথে সাথে মনোবিজ্ঞানী হয়ে গেল নাকি? নয়তো তাকে ছেড়ে আসার অনলে পড়েছি, সে তা কি করে জানলো এই পুরুষ? মাই কুইন, এত কিসের ভাবাভাবি? ইউ নো না, আমি সব জানি। ইভেন তোমার মাথায় মনে এখন কি ঘটছে সেটাও জানি। হৃদের ভাবনার মাঝে ওয়াজিদ নিজের তর্জনী আঙুল দিয়ে হৃদের এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল। হৃদয় সত্যি সত্যি এবার বিস্ময় খেলো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন। ওয়াজিদ হালকা করে দিদিকে নিজের সাথে চেপে ধরে হঠাৎ হৃদি কেঁপে কেঁপে উঠল। ওয়াজিদ পরপরই ছেড়ে দিল। নিজের গায়ের উপর কালো ব্লেজার ঠিক করে নিয়ে হৃদির দিকে পিঠ ঘুরে দাঁড়ায়, চুলে হাত দিয়ে ঠিক করতে করতে বলল, বি রেডি, খুব শীঘ্রই তোমার মনের ঘরে আমার রাজত্ব চলবে। কথা শেষ, চোখ টিপে ছাদ হতে নেমে গেল ওয়াজিদ। হৃদি ড্যাব ড্যাব করে ওয়াজিদের যাওয়ার পথে তাকিয়ে থাকে। রাজত্ব চলবে কি, অলরেডি চলছে, সেটা কি বোঝে না এই পুরুষ? রাহান মাত্রই সারার হাতটা ধরেছিল, আর তখনই সেখানে উপস্থিত হয় ওয়াজিদ। দুজনকে চমকে ওঠে। সারা হয়তো ভেবেছিল ওয়াজিদ কিছু জিজ্ঞেস করবে, হয়তো দু একটা ধমকও দেবে, কিন্তু না। সারাকে অবাক করে দিয়ে ওয়াজিদ মুচকি হেসে বলল, চালিয়ে যাও, সম্পর্কে দুজনের সম্মতি আর ভালোবাসা থাকাটা জরুরি। বিয়ের তারিখ ঠিক করা হয়েছে, হাতে মাত্র 2 দিন সময়। গোছগাছ শুরু হয়ে দিয়েছে সবাই। বাড়ি ঘর ঝাড়পোছ থেকে শুরু করে শপিং। আজও বাড়িতে দোকানের লোকজন গিয়ে গয়না থেকে শুরু করে শাড়ি আনিয়েছিল আম্বিয়া মির্জা। সাদনান বাড়িতে নেই, প্রিয়তাকে নিভে বুঝতে পারে না। সবাই মোটামুটি নেওয়া শেষ।
প্রিয়তা তখন একটা ছাই রঙের শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। আম্বিয়া মির্জা একটা জামকালা শাড়ি হাতে নিয়ে প্রিয়তাকে কাছে ডাকলো। প্রিয়তা একটু চিন্তিত হলো, হঠাৎ ডাকার কারণ বুঝতে পারে না। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল, সবাই প্রিয়তার দিকে তাকিয়ে আছে। আয়না ইশারা করে বোনকে আম্বিয়া মির্জার কাছে যাওয়ার জন্য। প্রিয়তা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আম্বিয়া মির্জার সামনে দাঁড়াতেই নিজের হাতে থাকা শাড়িটা প্রিয়তার গায়ে মেলে ধরে বলে উঠল। সালেহা বেগমকে উদ্দেশ্য করে কথাটা বলেই শাড়িটা প্রিয়তার হাতে দিয়ে কিছুটা হুমকি জারি করলেন যেন। প্রিয়তা বিনা বাক্যে মাথা দুলালো। মানুষটা ভালো, শুধু একটু কড়া আর গম্ভীর। ওয়াজিদ ভাই, আপনি কেন এতগুলো ড্রেস এনেছেন? দাদিজান আজ নিজে পছন্দ করে আমায় সব দিয়েছে। সাদনার রুমে এসে অনেকগুলো শপিং ব্যাগ বিছানায় রাখতেই প্রিয়তা সোফা থেকে উঠে এগিয়ে এসে সেগুলোর দিকে ভুরু কুচকে তাকিয়ে সাদনানের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বেশ উচ্ছ্বসিত হয়ে উপরোক্ত কথাগুলো বলল। সাদনান অবাক হয়। দাদি এমন করেছে বিশ্বাস করতে একটু সময় লাগে, তবে পরক্ষণেই মাথায় আসে দাদি তার ভীষণ ভালো, শুধু আগেরকার দিনের মানুষ, তাই এখনকার মানুষের কাজকর্ম পছন্দ করে না। খুঁতখুঁতে টাইপের মানুষ, নিয়মকানুন বেশ মেনে চলে। দাদিজানের দেওয়াগুলো অবশ্যই অনুষ্ঠানে পড়বে, আর আমারগুলো শুধু আমার সামনে বেডরুমে। থতমত কণ্ঠে কথাগুলো বলেই সাদনান ওয়াশরুমে চলে গেল। এদিকে প্রিয়তা ভাবুক হলো। সাদনানের কথার আগাগোড়া কিছুই বোধগম্য হয় না। ততস্থ ভঙ্গিতে এগিয়ে গিয়ে শপিং ব্যাগ হাতড়ে কাপড় বের করতেই চক্ষু চরক গাছ, এক ঝাটকায় সেটা ছুঁড়ে ফেলে বিছানার একপাশে। পরপর সবগুলো চেক করে, কিন্তু সবগুলো একই রকম দেখে প্রিয়তার কান গরম হয়ে এলো। মুখে লজ্জায় রক্তিম হয়, দুই কান কচলাতে কচলাতে বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য পুরুষ, কি অশ্লীল চয়েস। হাজবেন্ড আমি তোমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা আমার জন্য হালাল। হঠাৎ সাদনানের কণ্ঠে প্রিয়তা চোখ বড় বড় করে পেছনে তাকিয়ে সাদনানকে দেখে অপ্রস্তুত হলো, নড়ে চড়ে বসলো। সাদনান একটা হালকা আকাশি রঙের টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কাবার থেকে সাদনানের ড্রেস এনে সাদনানের হাতে দিয়ে মিনমিন করে বলল, ওগুলো বেশি পাতলা, আপনি জানেন আমি এমন শাড়ি পরি না। তাতে কি, আগে পড়তে না এখন পড়বে? তাছাড়া আমি তো বাইরে পড়ার জন্য আনিনি, শুধু আমার সামনে আমি যতক্ষণ থাকবো তখন পড়বে। সাদনান কথা বলতে বলতে নিজের কাপড় পরে নিল। প্রিয়তা ততক্ষণে সব শপিং ব্যাগে কাভার্ডে তুলে রাখতে নিয়েছে। সবগুলো রাখা শেষ। লাস্ট একটা ব্যাগ রাখার জন্য উদ্যত হতেই সাদনান এগিয়ে গিয়ে প্রিয়তার হাত টেনে ধরল। প্রিয়তা ভুরু কুচকে সাদনানের দিকে তাকালো। সাদনান ব্যাগটা নিজের হাতে নিয়ে প্রিয়তাকে টেনে বিছানায় বসিয়ে একটা সাদা পাতলা শাড়ি প্রিয়তার হাতে দিল। প্রিয়তা কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই সাদনান আদেশের স্বরে বলে উঠল, এটা পরে এসো ফাস্ট। প্রিয়তা লজ্জা পাচ্ছে, তবে লজ্জা ছাপিয়ে বলল, একটু পর বাহিরে যেতে হবে। যেতে হবে না, আমি আছি, তুমি পড়ে এসো। সাদনান প্রিয়তাকে ওয়াশরুমে যাওয়ার জন্য ইশারা করে নিজের রুম হতে বেরিয়ে গেল। প্রিয়তা শাড়ি হাতে বসে রইল। মন চাচ্ছে পরে আসার জন্য, কিন্তু মস্তিষ্ক বলছে, ছি, এমন শাড়ি পরা যায় নাকি? শরীরের ভাঁজ সব অনায়াসে নজরে পড়বে। দরমনা করে প্রিয়তা শাড়ি আলমারিতে তুলে রাখে। নিচে গিয়ে দেখলো সাদনান সোফায় বসে ফোন স্কল করছে, আর কাজের লোক ডাইনিং টেবিলে খাবার দিচ্ছে। প্রিয়তাকে নিচে নামতে দেখে সালেহা বেগম বলে উঠল, তুই মাথা ব্যথা নিয়ে নিচে আসার কি দরকার ছিল? আমি সাদনানের কাছে খাবার দিয়ে উপরে পাঠিয়ে দিতাম। সাদনান মায়ের দৃষ্টি অনুসরণ করে প্রিয়তার দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল, কারণ সাদনান নিচে এসে জানিয়েছে প্রিয়তার মাথা ব্যথা, তাই খাবার রুমে নিয়ে যাবে। তবে ভাবভঙ্গি এমন করলো যেন কিচ্ছু করেনি, গম্ভীর হয়ে বসে কিছু ভাবতে থাকে। প্রিয়তা সাদনানের দিকে আর চোখে একবার তাকিয়ে সালেহা বেগমের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে গেল। খাবার শেষে সাদনান আগে রুমে চলে গিয়েছে। তা সবার সাথে আড্ডা দিয়ে রুমে এলো। বিয়ের সময় বেশি নেই, একদিন মাত্র। কাল বিকেলে হলুদ, সেই সুবাদে সব মেয়েরা কি করবে কি পরবে সব ঠিকঠাক করে নিল। তিন্নি কবিরও কাল চলে যাওয়ার কথা থাকলেও সবাই যেতে দেয়নি। এই সপ্তাহ পুরোটাই কবির তিন্নি এখানে থাকবে, এমনটাই সবার আবদার। আয়ান, মাইশা, সদাগর, বাড়ির সবাই কাল আসবে। প্রিয়তা ভীষণ খুশি লাগছে, অনেক দিন হয় মা বাবা ভাইকে দেখে না। এত সবের ভিড়ে ঘন্টাখানেক আগে রুমে হওয়া সব বেলাম ভুলে গেল প্রিয়তা। রুমে এসে প্রিয়তার ভ্রু কুচকে এলো।
পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে। পা টিপে টিপে রুমে এসে প্রিয়তা লাইট অন করে। সাদনার চোখের উপর এক হাত ভাঁজ করে শুয়ে আছে। বোঝার উপায় নেই ঘুমিয়েছে নাকি সজাগ। প্রিয়তা এগিয়ে গিয়ে ডাকলো সাদনানকে, কিন্তু না, কোনো নড়চড় নেই মানুষটার। শুনছেন? বার কয়েক ডাকার পর সাদনার চোখ বন্ধরত অবস্থায় বলে উঠল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। প্রিয়তার মন ক্ষুণ্ণ হলো। এগিয়ে গিয়ে কাবাট থেকে রাতের পোশাক নিতেই হঠাৎ শপিং ব্যাগগুলোর দিকে দৃষ্টি পড়তেই থমথমে খেলো। সাদনানের অভিমানের কারণটা ভালোই বুঝে এলো। আচ্ছা, মানুষটা অভিমান করেছে নাকি রেগে গেল?